গত ক্লাসে আমরা দেখছিলাম যে হোয়াট ইজ মিডল স্ট্রিপ অ্যান্ড হোয়াট ইজ কলাম স্ট্রিপ, এবং আমরা এটাও দেখেছিলাম যে মিডল স্ট্রিপের মোমেন্ট যদি এম এ হয়, তাহলে কলাম স্ট্রিপের এভারেজ মোমেন্ট হচ্ছে 2/3 ইন্টু এম এ বা 2/3 এম এ। অর্থাৎ মিডল স্ট্রিপের মোমেন্টকে 2/3 দ্বারা গুণ করলে আমরা যা পাই সেটাই হচ্ছে কলাম স্ট্রিপের এভারেজ মোমেন্ট। ঠিক আছে, যেহেতু কলাম স্ট্রিপের মোমেন্ট মিডল স্ট্রিপের মোমেন্ট থেকে কম, তাই কলাম স্ট্রিপের স্পেসিং হবে, মানে কলাম স্ট্রিপের মধ্যে স্টিলের স্পেসিং হবে মিডল স্ট্রিপ থেকে অবশ্যই বেশি। যেহেতু মোমেন্ট কম তাই স্পেসিং হবে বেশি। আর আমরা যদি প্রিভিয়াস লেকচারে একটু দেখি, সেটা হচ্ছে এখানে ছিল যে মিডল স্ট্রিপের মোমেন্টকে 2/3 দ্বারা গুণ করলে বা 2/3 হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট। সো আমরা এটা দেখছিলাম যে মোমেন্ট হচ্ছে স্পেসিং এর ব্যস্তানুপাতিক, তাই না? সো যেহেতু মোমেন্ট হচ্ছে 2/3 গুণ, তাই কলাম স্ট্রিপের স্পেসিং হবে মিডল স্ট্রিপের স্পেসিং এর 3/2 গুণ, অর্থাৎ ঠিক এর ইনভার্স। ঠিক আছে, আর 3/2 মানে হচ্ছে 1.5, 3/2 মানে 1.5। তার মানে কি দাঁড়াচ্ছে যে মিডল স্ট্রিপের স্পেসিং কে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি, তাহলে আমরা কলাম স্ট্রিপের স্পেসিং পাবো। শুধু শর্ত একটাই, শর্ত হচ্ছে স্পেসিং কোনো অবস্থাতেই আর কি ম্যাক্সিমাম স্পেসিং থেকে বড় হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সো দেখেন, এইটা হচ্ছে আমাদের আমাদের সেই প্যানেল এ আর কি, যে প্যানেলটা আমাদেরকে ডিজাইন করতে বলা হয়েছিল। ঠিক আছে, দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে শর্ট ডিরেকশন এবং এটা হচ্ছে লং ডিরেকশন। এবং এই যে এখানে হ্যাশ দেওয়া আছে, তার মানে এই প্রান্তটা কন্টিনিউয়াস আর হচ্ছে এই প্রান্তটা কন্টিনিউয়াস। ঠিক আছে, সো প্যানেল এ এর কিন্তু টপ ভিউ কিন্তু আমরা ড্র করেছি। সবার আগে আমরা কি ড্র করব? এই যে আউটলাইন, প্যানেলটা আগে ড্র করলাম। প্যানেল ড্র করার পর আমাদের কাজ হচ্ছে কোন কোন প্রান্ত কন্টিনিউয়াস আমরা সেইটা দেখাবো, আমরা সেইটাও দেখালাম, এইটা আর এইটা কন্টিনিউয়াস। ওকে, ফাইন। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এই প্যানেলটাকে মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে বিভক্ত করব। সো তার আগে একটা কথা বলি যে 2 স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আমরা শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমরা দুইটা ফিগারের মাধ্যমে দেখব। ঠিক আছে, প্রথম ফিগারে দেখব যে কিভাবে আমরা শর্ট ডিরেকশন বরাবর রেইনফোর্সমেন্ট বসাইতে পারি বা প্লেসমেন্ট করতে পারি, অর্থাৎ শর্ট ডিরেকশনের প্যারালাল আমরা কিভাবে রেইনফোর্সমেন্ট বসাবো। আর আরেকটা ফিগারে আমরা দেখব একই প্যানেল একই ফিগার, এই ফিগারে আমরা দেখব যে আমরা কিভাবে লং ডিরেকশন বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আমরা কিভাবে রেইনফোর্সমেন্ট বসাতে পারি। ঠিক আছে, সো প্রথমে আমরা দেখব হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর রেইনফোর্সমেন্ট প্লেসমেন্ট। তো তার জন্য আমরা যেটা করব এখন তা হচ্ছে পুরো প্যানেলটাকে মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করব। ঠিক আছে, এবং আমি আগের দিন বলেছিলাম যে শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপ কতটুকু হবে, শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপ কতটুকু হবে, লং ডিরেকশনের দৈর্ঘ্যের অর্ধেক, তাই তো? ধরেন সে কথার কথা এইটা হচ্ছে আমাদের প্যানেল এ। ঠিক আছে, তাহলে কি এইটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটা হচ্ছে শর্ট ডিরেকশন এল এ। আচ্ছা, তার মানে যদি শর্ট ডিরেকশন বরাবর আমরা রিইনফোর্সমেন্ট বসাইতে চাই, তার মানে আগে আমাদেরকে স্ট্রিপ গুলা ঠিক করে নিতে হবে। ওকে, তাহলে আমি মনে আছে কিনা আমি জানি না, যে আমি বলছিলাম যে মিডল স্ট্রিপের মধ্যে কিন্তু সবসময় আর কি মোমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম থাকে। তার মানে এখান থেকে এতটুকু জায়গার মধ্যে মোমেন্ট থাকবে হচ্ছে এম এ, শর্ট ডিরেকশনের মোমেন্ট এম এ ম্যাক্স, তাই না? আর এখান থেকে এতটুকু জায়গার মধ্যে থাকবে হচ্ছে 2/3 অফ এম এ, এভারেজ মোমেন্ট আর কি, তাই না? 2/3 অফ এম এ। সো এই দুইটা হচ্ছে কলাম স্ট্রিপ।
সো তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে যদি আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে বিভক্ত করতে চাই স্ল্যাবটাকে, তার মানে সেই ধরেন যে এটা হচ্ছে মিডল স্ট্রিপ, তার মানে মিডল স্ট্রিপের লেন্থ কিন্তু অবশ্যই কি লং ডিরেকশনের লেন্থের অর্ধেক হচ্ছে, তাই না? ওকে ফাইন। আর কলাম স্ট্রিপ কতটুকু হচ্ছে? লং ডিরেকশনের লেন্থের 1/4, 1/4। এদিকে 1/4 আর এদিকে 1/4, ঠিক আছে? স্যার এটা ক্লিয়ার বুঝি নাই স্যার। আচ্ছা, আমি সবাইকে মিউট রাখতে বলছিলাম, মানে সবাই মিউট রাখবেন, ঠিক আছে? শুধু কোশ্চেন করার সময় আনমিউট করবেন। আচ্ছা, এখানে কোথায় বুঝতে সমস্যা? স্যার ওই যে 1/4 মানে কলাম স্ট্রিপে যে আমরা 1/4টা ধরলাম স্যার ওইটা। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এটা আমি গত ক্লাসে বলছিলাম যে শর্ট ডিরেকশন বরাবর যদি আমরা মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করি, এই যে এটা হচ্ছে কলাম স্ট্রিপ, এই দুটো হচ্ছে কলাম স্ট্রিপ, আর মাঝখানেরটা হচ্ছে মিডল স্ট্রিপ। সো মিডল স্ট্রিপের লেন্থটা হচ্ছে কতটুকু হবে? এল বি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আর কলাম স্ট্রিপের লেন্থ কতটুকু হবে? এটা হবে হচ্ছে এল বি, অর্থাৎ লং ডিরেকশনের লেন্থ ডিভাইডেড বাই 4। এটুকুও সেম, এটুকুও হচ্ছে কত? এল বি ডিভাইডেড বাই 4। ব্যাস এতটুকুই, ঠিক আছে? সো আমাদের লং ডিরেকশনের যে লেন্থ ছিল দ্যাট মিনস হচ্ছে যাই হোক 22.67 ফিট ছিল মোস্ট প্রবাবলি। সো ওইটার থেকে ইঞ্চিতে নিলে আমরা এরকম একটা ফিগার পাই, ঠিক আছে? ওকে, সো প্রথমে নিয়মটা হচ্ছে যে আমরা স্টিল প্লেসমেন্ট শুরু করব মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে। আমি আবার বলি, মিড স্ট্রিপের বা মিডল স্ট্রিপের মিড স্প্যান থেকে, ঠিক আছে? ওকে, তাহলে মিডল স্ট্রিপের মিড স্প্যান দ্যাট মিনস স্ল্যাবের একদম মিডল পয়েন্টে, মাঝখানে, তাই না? এই জায়গাটার মধ্যে এই যে ডট ডট দিয়ে এখানে স্ট্রিপ ভাগ করা আছে। ওকে, সো এই জায়গার মধ্যে আমরা এখন স্টিল বসাবো। তাহলে মিড স্ট্রিপের মিড স্প্যানে আমাদের স্টিলের স্পেসিং কত আসছিল? শর্ট ডিরেকশন বরাবর মিড স্প্যানে স্পেসিং কত আসছিল? এই যে শর্ট ডিরেকশনে মিড স্প্যানে আমরা দেখতে পাচ্ছি স্পেসিং আসছিল হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই তো? এই যে ক্যালকুলেশন থেকে আসছে। আবার শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তে কত আসছে? 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আবার ডিসকন্টিনিউয়াস প্রান্তে কত আসছে? 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই তিনটা ফিগার আমরা একটু মনে রাখি। মিড স্প্যানে হচ্ছে 12 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে 8 ইঞ্চি, ডিসকন্টিনিউয়াস প্রান্তেও 12 ইঞ্চি। এই তিনটা ফিগার আগে আমরা লিখব। এই যে মিড স্প্যানে 12 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে 8 ইঞ্চি, ডিসকন্টিনিউয়াস প্রান্তে কত? 12 ইঞ্চি। এই তিনটা ফিগার আমরা এখানে ছোট্ট করে লিখে রাখবো আগে। তো এইগুলো হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড স্পেসিং, এগুলো আমরা ক্যালকুলেশন থেকে বা ডিজাইন থেকে আমরা পেয়েছি। ওকে, আচ্ছা, সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই স্পেসিং গুলাকে এখন স্যাটিসফাই করব, আমরা রড গুলাকে এমন ভাবে বসাবো যাতে এই স্পেসিং গুলা ঠিক থাকে। ওকে, তো আমরা শুরু করব কোন জায়গা থেকে? মিডল স্ট্রিপের মিড স্প্যান থেকে, তার মানে 12 ইঞ্চি থেকে। ধরেন যে এই যে শর্ট ডিরেকশনের মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ যদি আমরা ভাগ করি তাহলে সেইটা এরকম হবে আর কি। এই জায়গাটুকু হচ্ছে মিড স্ট্রিপ। এই যে আমরা দেখতে পাচ্ছি মিড স্ট্রিপের মধ্যে মোমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম এম এ, আর কলাম স্ট্রিপের মধ্যে কিন্তু মোমেন্ট কম 2/3 অফ এম এ। এই যে এখানেও 2/3 অফ এম এ, আবার এই জায়গাটুকুর মধ্যেও কিন্তু 2/3 ইন্টু এম এ। সো যেখানে মোমেন্ট কম থাকে সেটা কলাম স্ট্রিপ, ঠিক আছে? আচ্ছা, আমি যেখানে ছিলাম, সো আমরা এই তিনটা স্পেসিং আগে লিখে নিব। এরপর আমরা শুরু করব হচ্ছে মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে, অর্থাৎ আমরা
সবার প্রথমে আমরা এই 12 ইঞ্চি স্পেসিং এইটা আগে স্যাটিসফাই করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা বার প্লেসমেন্ট করব হচ্ছে বেন্ট বার মেথড, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে স্টিল প্লেসমেন্ট করব অনেকটা এই রকম অ্যারেঞ্জমেন্টে। দেখেন যদি আমরা দেখাই যে ধরেন যে এটা হচ্ছে আমাদের সেই স্ল্যাবের প্যানেল, তাহলে আমরা একটা স্ট্রেট বার বসাবো, একটা বেন্ট বার বসাবো, ঠিক আছে? তারপর পাশাপাশি পাশে আর একটা স্ট্রেট বার, আরেকটা হচ্ছে কি বেন্ট বার, আরেকটা স্ট্রেট, আরেকটা বেন্ট। এইভাবে আমরা স্টিলটা প্লেসমেন্ট করব, ঠিক আছে? স্যার এখানে আমরা বেন্ড বারটা মানে মেথডটা ইউজ করছি কেন? আগেরটা তো আমরা স্ট্রেট বার মেথডটা ইউজ করেছিলাম ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে। টু ওয়ে স্ল্যাবে সাধারণত স্ট্রেট বার মেথডটা ফলো করা হয় না, ঠিক আছে? এখানে বেন্ট বার মেথডটা ফলো করা হয় জেনারেলি। বুঝতে পেরেছি? ইট ইজ মোর কনভেনিয়েন্ট ফর টু ওয়ে স্ল্যাব, ঠিক আছে? মানে টু ওয়ে স্ল্যাবের জন্য বেন্ট বার মেথডটা সাজেস্টেড, ঠিক আছে? আচ্ছা, বেন্ট বারের কিছু সুবিধা আছে, এটা আমি একটু পরে বলছি। যাই হোক, আগে দেখেন তাহলে এখানে আমরা স্পেসিং পেয়েছি কত? 12 ইঞ্চি, তাই না? মিড স্প্যানে। দ্যাট মিনস আমরা একটু মনে মনে যেটা করব সেটা হচ্ছে এই 12 কে আমরা মনে মনে 2 দ্বারা গুণ করব, তাহলে কত হবে? 24 ইঞ্চি। এটা কেন করছি এটা একটু পরে বলছি আমি। তাহলে 12 কে 2 দ্বারা গুণ করলে 24 ইঞ্চি। আচ্ছা, আমরা দেখবো যে এই 2 দ্বারা গুণ করার পর সেটা কি আসলে এইটা এবং এইটা দ্বারা আসলে বিভাজ্য হয় কিনা। 24 কিন্তু 12 দ্বারা বিভাজ্য, 12 দুগুণে 24। আবার 24 কিন্তু আসলে 8 দ্বারাও কিন্তু কি বিভাজ্য। 3 8 কত হয়? 24। 3 8 24। তার মানে মাঝখানের সংখ্যাকে 2 দ্বারা গুণ করার পর সেইটা ডিসকন্টিনিউয়াস প্রান্তের স্পেসিং দ্বারাও বিভাজ্য, আবার কন্টিনিউয়াস প্রান্তের স্পেসিং দ্বারাও বিভাজ্য। যদি বিভাজ্য হয় তাহলে আমরা স্টিলটা প্লেসমেন্ট করব হচ্ছে এই মেথডে, এই অ্যারেঞ্জমেন্টে। একটা স্ট্রেট, একটা ক্র্যাঙ্ক বার, একটা স্ট্রেট বার আর একটা ক্র্যাঙ্ক বার, অর্থাৎ অল্টারনেটিভ ভাবে আমরা স্ট্রেট এবং ক্র্যাঙ্ক বার বসাবো। ক্র্যাঙ্ক বার মানে হচ্ছে বেন্ট বার, ঠিক আছে? স্যার একটা মানে সোজা আর একটা ব্রেড বার এইভাবে একটার পর একটা কেন দিচ্ছি স্যার আমরা? এভাবে আচ্ছা দিচ্ছি কেন আমি বলছি, ঠিক আছে? আমরা একটু ধৈর্য রাখি, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো যদি আমরা এভাবে বসাই একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, তাহলে দেখেন যে মাঝখানে মিড স্প্যানে কিন্তু আমরা 12 ইঞ্চি স্পেসিং পেয়ে যাচ্ছি, রাইট? কারণ একটা স্টিল থেকে আরেকটা স্টিলের স্পেসিং কিন্তু আসলে 12 ইঞ্চি থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি এই বারগুলো আসলে কিভাবে বসবে। এইটা হচ্ছে স্ল্যাবের টপ ভিউ, ঠিক আছে? আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে কি স্ল্যাবের ধরেন যে ক্রস সেকশনাল ভিউ, ঠিক আছে? সে কথার কথা। আচ্ছা, ধরেন যে এইটা হচ্ছে আমাদের স্ল্যাব। তো এখানে স্ট্রেট বার সবসময়ই স্ল্যাবের বটম ফেস দিয়ে যাবে, স্ল্যাবের নিচ দিয়ে যাবে। আর বেন্ট বার এটা সবসময়ই সাপোর্টের এখানে থাকবে স্ল্যাবের উপরে, কারণ এখানে নেগেটিভ মোমেন্ট। আর মিড স্প্যানে এসে এই বারটা আবার নিচে নেমে আসবে, নিচ দিয়ে যাবে। কারণ কি? কারণ মিড স্প্যানে হচ্ছে পজিটিভ মোমেন্ট, ঠিক আছে? সাপোর্টের কাছে যে এই বেন্ট বার আবারও এটা উপরে উঠে যাবে। কারণ কি? কারণ সাপোর্টে কিন্তু নেগেটিভ মোমেন্ট, আর নেগেটিভ মোমেন্ট মানে হচ্ছে উপরে স্টিল লাগবে, ঠিক আছে? সো তার মানে এখান থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারি, সেটা হচ্ছে স্ট্রেট বার যেটা আছে, স্ট্রেট বারের কাজ হচ্ছে পজিটিভ মোমেন্টকে রেজিস্ট করা, কারণ স্ট্রেট বার মেনলি নিচ দিয়ে যাচ্ছে। আর বেন্ট বারের কাজ হচ্ছে নেগেটিভ মোমেন্ট এবং পজিটিভ মোমেন্ট দুইটাকেই একই সঙ্গে রেজিস্ট করা। কারণ বেন্ট বার হচ্ছে ব্যাপারটা এরকম যে যখন যেখানে স্টিল প্রয়োজন তখন সেখানে স্টিল দেওয়া হচ্ছে। দ্যাট মিনস সাপোর্টের প্রয়োজন কোথায়? স্ল্যাবের উপরে, তাই বেন্ট বারটা উপর দিয়ে যাচ্ছে। আবার মিড স্প্যানে কোথায় প্রয়োজন? স্ল্যাবের নিচের অংশে প্রয়োজন, তাই সেটা নিচ দিয়ে যাচ্ছে। আবার সাপোর্টে যাচ্ছে উপর দিয়ে, ঠিক আছে? তাহলে যখন আমরা মিড স্প্যানের স্পেসিং নিয়ে চিন্তা করছি, মিড স্প্যান দ্যাট মিনস এই যে এইটা মিড স্প্যানে কত? 12 ইঞ্চি। আমরা কি জানি? মিড স্প্যান মানেই কিন্তু পজিটিভ মোমেন্ট।
সো এখানে পজিটিভ মোমেন্ট মানে কি? আমার একটা প্রশ্ন হলো, সেটা মানে ক্র্যাঙ্ক করার কারণটা কি? আচ্ছা, আমি লেকচারের মধ্যে আছি, ঠিক আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট, ঠিক আছে। আর পজিটিভ মোমেন্ট মানে হচ্ছে যে এখানে বেন্ট বার এবং স্ট্রেট বার দুইটাই কাজ করবে। দ্যাট মিনস আমরা একটা বার থেকে আরেকটা বারের স্পেসিং দিব হচ্ছে 12 ইঞ্চি, একটা স্ট্রেট বার থেকে আরেকটা বেন্ট বারের স্পেসিং দিব কত? 12 ইঞ্চি। তার মানে আমরা কিন্তু মিড স্প্যানে কিন্তু আমরা স্পেসিংটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা বসানো শুরু করছি মিড স্প্যান থেকে, যাতে মিড স্প্যানেরটা আগে ঠিক থাকে। তাহলে মিড স্প্যানে আমরা 12 ইঞ্চি পর পর স্টিল পেয়ে গেলাম, ইট ইজ স্যাটিসফাইড। আচ্ছা, বেন্ট বারের আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা জানি যে স্টিল টেনশনে থাকে, ঠিক আছে। অর্থাৎ আমি একটু বড় করে যদি দেখাই, যে ধরেন যে এইটা হচ্ছে আমাদের সেই বেন্ট বার, ঠিক আছে। সো স্টিল যদি টেনশনে থাকে তার মানে এই বেন্ট বার এই বরাবর টেনসাইল ফোর্স কাজ করে, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা ইনক্লাইন্ড ফোর্স। এর আবার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হরিজন্টাল উপাংশ আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল উপাংশ। সো এর যে ভার্টিক্যাল যে উপাংশ, অর্থাৎ স্টিলের টেনসাইল ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কিন্তু স্ল্যাবের কিছু পরিমাণ শিয়ার রেজিস্ট করতে সাহায্য করে, ঠিক আছে। যদিও আসলে স্ল্যাবে যে শিয়ার ডেভেলপ করে সেটা আসলে কনক্রিট নিজে রেজিস্ট করতে পারে, বাট বেন্ট বারের মেন সুবিধা হচ্ছে মোমেন্ট রেজিস্ট করা এবং এর যে টেনসাইল ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা শিয়ার রেজিস্ট করে কিছুটা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বেন্ট বারের প্রয়োজনীয়তা। আচ্ছা, আমি যেখানে ছিলাম আমি সেখানে আসি এখন। তাহলে আমরা মিড স্প্যানের 12 ইঞ্চি স্পেসিং কে কিন্তু স্যাটিসফাই আমরা করলাম, একটা থেকে একটা 12 ইঞ্চি। অর্থাৎ এখানে ব্যাপারটা খেয়াল করেন, স্ট্রেট থেকে ক্র্যাঙ্কও 12 ইঞ্চি পর, আবার ক্র্যাঙ্ক থেকে স্ট্রেটও কিন্তু 12 ইঞ্চি পর। ওকে, ফাইন। তাহলে যদি আমরা এইভাবে স্টিল বসাই তাহলে একটু চিন্তা করেন যে সাপোর্টের এখানে এসে কি হচ্ছে, ক্র্যাঙ্ক বারটা কিন্তু মানে বেন্ট বারটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? স্ট্রেট বার কি উপরের দিকে উঠছে? অর্থাৎ স্ট্রেট বার কি সাপোর্টের মোমেন্ট ঠেকাতে কোনো সাহায্য করবে? করবে না কিন্তু। তার মানে সাপোর্টে আমরা স্পেসিংটা কত পাচ্ছি এখন? এখানে আমরা 12 ইঞ্চি পাইলাম, নো প্রবলেম, বাট সাপোর্টের কাছাকাছি এসে এই স্পেসিংটা কত হয়ে যাচ্ছে? 24 ইঞ্চি স্যার। এই স্পেসিংটা কিন্তু 24 ইঞ্চি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস একটা ক্র্যাঙ্ক বার এসে এখানে উঠলো, আবার এর পরেরটা তো স্ট্রেট, সেটা তো আর সাপোর্টের এখানে উপরের দিকে উঠবে না। এর পরেরটা আবার ক্র্যাঙ্ক, সেই ক্র্যাঙ্ক বার এসে আবার উপরের দিকে উঠবে। দ্যাট মিনস সাপোর্টের এখানে এসে সে কন্টিনিউয়াস প্রান্তের ক্ষেত্রেও এই কথা ঠিক, আবার ডিসকন্টিনিউয়াস প্রান্তের ক্ষেত্রেও এই কথা ঠিক। সাপোর্টের এখানে এসে কিন্তু দুইটা বারের মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত? 24 ফিট, ঠিক আছে। 24 ফিট, সরি 24 ইঞ্চি, 24 ইঞ্চি। আর এখানে আসলে দরকার কতটুকু স্পেসিং? আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে 12 ইঞ্চি স্পেসিং দরকার। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোর্টের কাছাকাছি এসে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই 24 ইঞ্চি, 24 ইঞ্চি। কিন্তু আমরা ক্যালকুলেশন থেকে পেয়েছি যে এইটা হতে হবে হচ্ছে কত? 12 ইঞ্চি, এর বেশি হতে পারবে না। তার মানে আমরা এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা খুব সিম্পলি এই দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে মাঝখানে একটা এক্সট্রা টপ আমরা দিয়ে দিব। এক্সট্রা টপও একটা রিইনফোর্সমেন্ট, এটা আমরা সাপোর্ট বরাবর উপরের দিকে দিয়ে দিব, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দিব। যদি দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দেওয়া হয়, তার মানে এখন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে একটা স্টিল থেকে আরেকটা স্টিলের এখন স্পেসিং কত হয়ে যাচ্ছে? এটা কিন্তু 12 ইঞ্চি হয়ে যাচ্ছে, ঠিক না? 12 দুগুণী 24, ঠিক আছে। সো এই কারণে আমরা হচ্ছে কি করলাম, আমরা প্রত্যেকটা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা একটা করে এক্সট্রা টপ দিয়ে দিচ্ছি। অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ যদি আমরা দেই, তাহলে আমাদের ডিসকন্টিনিউয়াস প্রান্তের অর্থাৎ এই প্রান্তের যে 12 ইঞ্চি স্পেসিং এটা কিন্তু স্যাটিসফাইড, এটা কিন্তু মিলে গেল।
আচ্ছা, এখন আমরা আসি কন্টিনিউয়াস প্রান্তে। সো আমি আবারও সে একই কথা রিপিট করি যে মিড স্প্যানের মোমেন্টকে আসলে স্যাটিসফাই করতে যে বা ঠিক করতে যে আমরা কি করলাম, আমরা 12 ইঞ্চি পর পর স্টিল দিলাম, একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক। ফলে কি হইলো, ফলে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল কত, 24 ইঞ্চি। ফলে কন্টিনিউয়াস প্রান্তেও কিন্তু একই সিচুয়েশন, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স কত, 24 ইঞ্চি। এখানে স্ট্রেট বার কিন্তু আসবে না, আমি বারবার বলছি, কারণ স্ট্রেট বার কিন্তু এটা তো সাপোর্ট, তাই না? কন্টিনিউয়াস এজ মানে কি সাপোর্ট। স্ট্রেট বার কিন্তু কখনোই সাপোর্টের মানে সাপোর্টে যে নেগেটিভ মোমেন্ট তৈরি হয় সেটা রেজিস্ট করতে কিন্তু কোনো সাহায্য করবে না। সাপোর্টের মোমেন্ট ঠেকাবে শুধুমাত্র ক্র্যাঙ্ক বার বা বেন্ট বার। সো সাপোর্টের কাছাকাছি এসে দুইটা বেন্ট বারের মধ্যে স্পেসিং হয়ে গেল কত, 24 ইঞ্চি। কিন্তু এখানে দরকার আবার কত, 8 ইঞ্চি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমাদের স্পেসিং ক্রিয়েট তৈরি হয়ে গেছে কত, 24 ইঞ্চি, কিন্তু স্পেসিং আসলে দরকার হচ্ছে কত, 8 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এই দুইটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 24। তাহলে আমরা কি করতে পারি, আরেকটু টপ বাড়াই দিলেই তো হয়ে গেছে। তিনটা Exactly. হচ্ছে এক্সট্রা টপ দিতে হবে না, 3টা এক্সট্রা টপ দিতে হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন যে যদিও 3 8 24, তাই না, 24 কে 3 দিয়ে আসলে 8 দিয়ে ভাগ দিলে 3 হয়, কিন্তু 3টা কিন্তু দিতে হবে না, এখানে দিতে হবে 2টা, এ একটা এ একটা, 2টা দিলেই কিন্তু স্পেসিং 8 ইঞ্চি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে এটা 8 ইঞ্চি, এখান থেকে এইটা 8 ইঞ্চি, আবার এখান থেকে এইটা 8 ইঞ্চি। জি স্যার ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বারের মধ্যে এখন ডিসটেন্স হয়ে গেল কত, 8 ইঞ্চি। দ্যাট মিন্স দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে দিতে হবে 2টা এক্সট্রা টপ। যেখানেই 2টা ক্র্যাঙ্ক বার সেখানেই তাদের মাঝখানে দেওয়া লাগবে 2টা এক্সট্রা টপ সমান দূরত্বে। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল। তাহলে যদি কন্টিনিউয়াস প্রান্তে আমরা 2টা ক্র্যাঙ্ক বারের মধ্যে 2টা এক্সট্রা টপ প্রোভাইড করি, তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটা স্টিলের মধ্যে 8 ইঞ্চি স্পেসিং, এটা কিন্তু স্যাটিসফাইড হয়ে যাচ্ছে বা হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানে কি পাইলাম এতক্ষণে, আমরা এতক্ষণে পাইলাম যে আমরা প্রথমে আমরা কি করলাম, 12কে 2 দ্বারা গুণ করলাম, 24 হইলো, এবং সেই 24 12 দ্বারাও বিভাজ্য, আবার 8 দ্বারাও বিভাজ্য। যেহেতু বিভাজ্য তাই আমরা স্টিল বসাবো কিভাবে, একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, এইভাবে। যদি বিভাজ্য না হইতো তাহলে কি করব সেটা আমি পরে বলবো। ওকে, তাহলে একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক এইভাবে স্টিল বসালাম আমরা কত, 12 ইঞ্চি পর পর। তাহলে মিড স্প্যানেরটা অলরেডি স্যাটিসফাইড হয়ে গেল, একটা থেকে একটা ডিস্টেন্স 12 ইঞ্চি। কিন্তু একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স হয়ে গেল 24 ইঞ্চি। সাপোর্টের কাছাকাছি এসে এখানেও 24 ইঞ্চি, আবার এখানেও 24 ইঞ্চি হয়ে গেল। সো তার জন্য আমরা কি করলাম, ডিসকন্টিনিউয়াস প্রান্তে আমরা 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ দিলাম, আর কন্টিনিউয়াস প্রান্তে 2টা ক্র্যাঙ্ক বারের মধ্যে আমরা 2টা করে এক্সট্রা টপ দিলাম। তাহলে এই যে 12 12 এবং 8 ইঞ্চি, এই 3টা স্পেসিং কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল। এবং এই অ্যারেঞ্জমেন্টে এই সিস্টেমে আমরা স্টিল বসাবো কতটুকু জায়গার মধ্যে, এই যে এখান থেকে এতটুকু জায়গার মধ্যে, অর্থাৎ মিড স্ট্রিপের মধ্যে আমরা এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাবো। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন শর্ট ডিরেকশন বরাবর এই যে এতটুকু জায়গার মধ্যে কিন্তু স্টিল প্লেসমেন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে মিড স্ট্রিপের কাজ শেষ, এই জায়গাটুকুর কাজ শেষ। এখন বাকি থাকলো হচ্ছে কি কলাম স্ট্রিপ। আচ্ছা, আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে কলাম স্ট্রিপের স্পেসিং হবে মিডল স্ট্রিপের স্পেসিং এর 3/2 গুণ। যেহেতু মোমেন্ট 2/3 গুণ, তাই স্পেসিং হবে উল্টা, এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ 3/2 গুণ। আর 3/2 মানে হচ্ছে 1.5। ঠিক আছে, অর্থাৎ মিডল স্ট্রিপের স্পেসিং কে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি তাহলে সেইটাই হবে কলাম স্ট্রিপের স্পেসিং। ওকে, তাহলে আমরা আসেন মনে মনে এই যে 12কে আমরা 1.5 দ্বারা গুণ করি, কত হয়, 12 × 1.5 কত হয়, 18 স্যার 18 18 হয়। তার মানে এই 18 ইঞ্চি কোথায় বসবে, 18 ইঞ্চি বসবে এই যে মিড স্প্যানের এই বরাবর, অর্থাৎ কলাম স্ট্রিপের মিড স্প্যানে কত বসবে, 18 ইঞ্চি বসবে।
আমার এখানেও সেম, এই কলাম স্ট্রিপের মিড স্প্যানে বসবে 18 ইঞ্চি। কিন্তু আমরা আগের ক্লাসে দেখছিলাম যে আমাদের এই প্যানেল এ এর জন্য ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে কত, 12 ইঞ্চি। অর্থাৎ 12 ইঞ্চি থেকে স্পেসিং বেশি কখনোই হইতে পারবে না, ঠিক আছে? যার কারণে আমরা এখানে কত দিব, 18 দিব। আমরা 18 দিলে কিন্তু ভুল হবে, এখানে আমরা কত দিব, 12 দিব। এবং এখানে আমরা কত দিব, 12 দিব। অর্থাৎ এই যে মিড স্প্যানের স্পেসিং কে 1.5 দ্বারা গুণ করে উপরে এবং নিচে, অর্থাৎ মিড স্প্যান থেকে মিড স্প্যানেই যাবে। একইভাবে দেখেন ডিসকন্টিনিউয়াস প্রান্তের স্পেসিং কে গুণ করে আমরা ডিসকন্টিনিউয়াস প্রান্তেই দিব। আবারও সেম, 12 ইন্টু 1.5 কত হয়, 18। যেহেতু 18 হওয়া সম্ভব না, তাই এটা কত হবে, এখানেও 12 হবে এবং এখানেও কত হবে, 12 হবে, কারণ দুইটা কলাম স্ট্রিপ সবসময় সেম। এবং এখানে 8 ইন্টু 1.5 কত হয়, 12 হয়। 12 কিন্তু হওয়া পসিবল, সেই কারণে এখানে 8 কে 1.5 দ্বারা গুণ করার পর হয় 12, তাই সেই 12 আমরা এখানে দিলাম এবং কোথায় দিলাম, এখানে দিলাম। তাহলে স্যার কলাম স্ট্রিপের স্পেসিং কিন্তু আমরা ওয়ার্কআউট করে ফেলছি, অর্থাৎ 12 12 12, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কলাম স্ট্রিপের স্পেসিং কিন্তু ওয়ার্কআউট করে ফেললাম 12 12 12। তার মানে আমরা এখন আবার সেম কাজটা করব, অর্থাৎ মিড কলাম স্ট্রিপের মিড স্প্যানে 12 ইঞ্চি। দ্যাট মিন্স এই 12 কে আমরা 2 দ্বারা গুণ করব, মনে মনে 24 হয়। সেই 24 কিন্তু এই যে এই 12 দ্বারাও বিভাজ্য, আবার এই 12 দ্বারাও বিভাজ্য। দ্যাট মিন্স আমরা কলাম স্ট্রিপের মধ্যে আমরা একই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাবো। একটা স্টেট বার, তার পাশে একটা ক্র্যাঙ্ক বার, তার পাশে একটা স্টেট বার, তার পাশে একটা ক্র্যাঙ্ক বার, এইভাবে আমরা স্টিলটা বসাবো যেহেতু বিভাজ্য হচ্ছে। ওকে ফাইন। তার মানে আগে তো আমরা স্যাটিসফাই করব কোনটা, আগে স্যাটিসফাই করব হচ্ছে 12 ইঞ্চি মিড স্প্যানেরটা। সবসময় আগে মিড স্প্যানেরটা স্যাটিসফাই করবেন না, ঠিক আছে? কারণ মিড স্প্যানেরটা যদি একবার স্যাটিসফাইড হয়ে যায় বা ঠিকঠাক মতো আমরা বসায় দিতে পারি, তাহলে পরবর্তীতে কিন্তু এই দুই পাশে কিন্তু আমরা এক্সট্রা টপের মাধ্যমে কিন্তু আমরা আর কি এগুলোকে ম্যানেজ করতে পারবো। সো আগে আমরা মিড স্প্যানটাকে স্যাটিসফাই করব। ওকে ফাইন, তাহলে 12 ইঞ্চি। ওকে, তাহলে আমরা 12 ইঞ্চি পর পর আমরা স্টিল বসাই দিচ্ছি, এবং এইভাবে স্টিল বসানোকে বলা হয় 12 মিলিমিটার ফাই, অর্থাৎ আমরা 12 মিলিমিটার বার দিচ্ছি শর্ট ডিরেকশনে এট 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক, ঠিক আছে? অর্থাৎ একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, এই অ্যারেঞ্জমেন্টকে কি বলা হয়, অল্টার ক্র্যাঙ্ক। ওকে, তাহলে আমরা অল্টার ক্র্যাঙ্ক হিসেবে আমরা স্টিলটা বসাই দিলাম। তাহলে এখানে 12 ইঞ্চি এটা স্যাটিসফাইড হয়ে গেল। এখন আমরা আসি এই পাশে। সো এই একই কথা, আবার এখানে 12 ইঞ্চি পর পর দেওয়ার কারণে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে কত, 24 ইঞ্চি, তাই না? কিন্তু এখানে দরকার কতটুকু, 12 ইঞ্চি, হয়ে গেছে 24 ইঞ্চি, দরকার 12 ইঞ্চি। তাহলে আমরা কি করব, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ দিয়ে দিব, শেষ। এই পাশেও সেম, হয়ে গেছে 24 ইঞ্চি কিন্তু দরকার 12 ইঞ্চি, তাই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দিয়ে দিব, ঠিক আছে? এখানে আমি এই যে ড্র করছি একবার, এর মানে কিন্তু এটা যে একবারই আছে তা কিন্তু না। এই যে 68 ইঞ্চি এর মধ্যে যতগুলো মানে বার বসানো সম্ভব এই অ্যারেঞ্জমেন্টে, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা জাস্ট একটা এক্সট্রা টপ দিব। দিস ইজ দা বটম লাইন। তাহলে আমরা এই সেম অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো এই কলাম স্ট্রিপের মধ্যে এবং এই কলাম স্ট্রিপের মধ্যে, কারণ দুইটা কলাম স্ট্রিপ সেম। আন্ডারস্ট্যান্ড? জি ঠিক স্যার। আছে, তাহলে শর্ট ডিরেকশন বরাবর আমরা কিন্তু আসলে ওয়ার্কআউট করে ফেলছি স্পেসিংটা, প্রথমে মিড স্ট্রিপ তারপরে কলাম স্ট্রিপ, ঠিক আছে? এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আমরা এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবো। তাহলে শর্ট ডিরেকশন বরাবর হয়ে গেল স্টিল বসানো, এখন আমরা স্টিল বসাবো কোন বরাবর, লং ডিরেকশন বরাবর। ওকে ফাইন, তাহলে আমরা স্ল্যাব প্যানেলটাকে আরেকবার ড্র করি, আরেকবার আমরা ড্র করব। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখি আমি, সেটা হচ্ছে এই যে আমরা স্টিল বসাইলাম এগুলোকে এখন স্মার্টলি চিহ্নিত করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখন প্রত্যেকটা স্টিলের গায়ে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাতে যাই যে এটা হচ্ছে এত মিলিবার, এটার স্পেসিং এত, সো ফিগারটা আসলে নোংরা হবে। সো এইটাকে আমরা স্মার্টলি এইভাবে উপস্থাপন করতে পারি যে যেখানে যেখানে আসলে স্টিল গুলো একই অ্যারেঞ্জমেন্টে বসানো হয়েছে সেই জায়গাগুলোকে আমরা একটা অ্যারো চিহ্নের মাধ্যমে আর কি কানেক্ট করে দিব। অর্থাৎ দেখেন এখানে খেয়াল করে যে
এই কলাম স্ট্রিপের মিড স্প্যান, তারপরে মিডিল স্ট্রিপের মিড স্প্যান, এখানে এই সব জায়গাতে কিন্তু স্টিল বসানোর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একই রকম, অর্থাৎ একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, অর্থাৎ অল্টার ক্র্যাঙ্ক। সেই কারণে আমরা এই টোটালটাকে একটা অ্যারো চিহ্নের আন্ডারে নিয়ে আসলাম, এবং যে স্টিল গুলাকে আমরা চিহ্নিত করতে চাই সেই স্টিল গুলার উপরে আমরা একটা করে ডট চিহ্ন দিলাম, এই যে, অর্থাৎ অ্যারো এবং স্টিলের যে ইন্টারসেকশন পয়েন্ট সেখানে আমরা একটা করে ফোঁটা দিচ্ছি। এবং আমরা কি করলাম, আমরা এই অ্যারো চিহ্নের নাম দিয়ে দিলাম হচ্ছে এ। ঠিক আছে, এই অ্যারো চিহ্নটাকে আমরা বলছি এ। তাহলে এখানে আমরা এবার কি করব, আমরা ফিগারের বাইরে সুন্দর মতো লিখে দিব যে হোয়াট ইজ এ। এ হচ্ছে এই যে 12 ইঞ্চি অল্টার ক্র্যাঙ্ক। তাহলে এইটা যে দেখবে সে কিন্তু খুব ইজিলি এখন বুঝতে পারবে যে এ অ্যালফাবেট দ্বারা যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নের প্রত্যেকটা স্টিল এইভাবে মানে বসানো হয়েছে আর কি। এইটা হচ্ছে অ্যারো চিহ্ন। তাহলে এই যে এই স্টিল গুলো আমরা চিহ্নিত করছি, তাহলে প্রত্যেকটা স্টিল কিন্তু বসানো হয়েছে একইভাবে অল্টার ক্র্যাঙ্ক। ঠিক আছে, আবার দেখেন যে একটু যদি বাম দিকে আসি আমরা, দেখেন বাম দিকেও কিন্তু একই অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা করে এক্সট্রা টপ। এটা কলাম স্ট্রিপেও সেম, আবার মিড স্ট্রিপেও কিন্তু সেম, দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা এক্সট্রা টপ। সো যেহেতু মানে টোটাল জায়গাতে আসলে একই সিস্টেম, তাই আমরা কি করছি, এই টোটাল জায়গাটাকে আমরা একটা অ্যারো চিহ্নের আন্ডারে নিয়ে আসলাম। ঠিক আছে, এবং এইটার নাম দিলাম আমরা হচ্ছে কত, বি। তাহলে আমরা আসেন চিহ্নিত করি যে আমরা আসলে এই তীর চিহ্নের মাধ্যমে আমরা কোন কোন স্টিলকে আসলে দেখাতে চাচ্ছি। তাহলে যে এক্সট্রা টপ গুলো ড্র করছি সেই এক্সট্রা টপ গুলো আমরা এভাবে ফোঁটা দিয়ে চিহ্নিত করব, এবং আমরা এখানে লিখে দিব নিচে যে 1 নচ 12 মিলিমিটার ফাই এক্সট্রা টপ ইন বিটুইন 2 ক্র্যাঙ্ক। সিকেডি মানে ক্র্যাঙ্ক, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে, ইন বিটুইন মানে হচ্ছে মধ্যে, দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে একটা করে এক্সট্রা টপ 12 মিলিমিটার ডায়ামিটারের। তাহলে জিনিসটা কি হইলো যে আমরা খুব স্মার্টলি এখানে রিপ্রেজেন্ট করলাম, আবার ফিগারটাও কিন্তু ময়লা হইলো না, আবার সবাই বুঝতেও পারলো। ওকে, তাহলে এখানে একটা মজার ব্যাপার দেখেন যে এই যে বি, এই বি অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই দিকেও আছে, অর্থাৎ এই যে এই কলাম স্ট্রিপের মধ্যে এখান থেকে এতটুকুর মধ্যেও কিন্তু সেম, দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা এক্সট্রা টপ। তাহলে এখান থেকে এতটুকুর মধ্যেও কিন্তু আমরা বি লিখতে পারি, আবার সেম এখান থেকে এতটুকুর মধ্যেও আমরা বি লিখতে পারি। শুধুমাত্র পার্থক্য একটা জায়গাতেই, এই যে মিড স্ট্রিপের কন্টিনিউয়াস প্রান্তে। মিড স্ট্রিপের কন্টিনিউয়াস প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে দুইটা এক্সট্রা টপ। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ মিড স্ট্রিপের মধ্যে আমরা অ্যারো চিহ্ন ড্র করব এবং এক্সট্রা টপ গুলোকে আমরা চিহ্নিত করে দেখাবো, এবং এর নাম দিলাম আমরা কি, সি। এবং আমরা নিচে লিখে দিলাম যে সি হচ্ছে কি, এখানে ছিল 1 আর এখানে আমরা লিখবো কত, 2। দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে দুইটা করে এক্সট্রা টপ। সো এই পুরো প্রসিডিওরটা আমরা আরেকবার দেখলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে ফাইন, তাহলে আমরা এখন লং ডিরেকশন বরাবর স্টিল প্লেসমেন্ট করব। তাহলে লং ডিরেকশন বরাবর যদি আমরা স্টিল বসাইতে চাই, তাহলে প্রথম কাজ কি, আগে আমরা স্ল্যাবটাকে ড্র করব, চারটা প্রান্ত, এবং এখানে আমার মিস হয়ে গেছে, এইটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত। ঠিক আছে, এইটা কন্টিনিউয়াস প্রান্ত, এখানে হ্যাশ দিয়ে দেখাই দিতে হবে, আর এইটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত, এইখানেও হ্যাশ দিয়ে দেখাতে হবে। ওকে, এরপরে কাজ হচ্ছে কি, আমরা স্ল্যাবটাকে আমরা মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করব। ঠিক আছে, এখন কিন্তু আমরা চিন্তা করছি লং ডিরেকশন নিয়ে, তার মানে মিড স্ট্রিপ কিন্তু অবশ্যই কিভাবে হবে, শর্ট ডিরেকশনের দৈর্ঘ্যের অর্ধেক হবে, তাই না? এই যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ডট ডট দিয়ে দেখানো আছে, এই ডট ডটের মধ্যের যে জায়গাটা, এইটা হচ্ছে মিড স্ট্রিপ। এই যে এখান থেকে এতটুকু, এই জায়গাটা হচ্ছে মিড স্ট্রিপ, আর এই দুই পাশের যে দুইটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা জায়গা হচ্ছে কলাম স্ট্রিপ। এখন মিড স্ট্রিপের ডাইমেনশন এখানে উল্লেখ করা আছে। এই যে আমাদের শর্ট ডিরেকশনের যে
লেন্থ ছিল 20.67 ফিট, ওইটাকে ইঞ্চিতে নিয়ে গেলে বা 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ শর্ট ডিরেকশনাল লেন্থ LA ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে এই মিড স্ট্রিপ, আর LA ডিভাইডেড বাই 4 এটা হচ্ছে কলাম স্ট্রিপ, ঠিক আগের মতো। তাহলে এখন আমরা কি করব, আমরা মিডল স্ট্রিপের মিড স্প্যান থেকে আমরা স্টিল বসানো শুরু করব। তার আগে আমরা একটু স্পেসিং গুলাকে আগে আমরা লিখে নিই, আমরা দেখে আসি যে আমরা আসলে ডিজাইন থেকে আমরা কোন কোন স্পেসিং পেয়েছি। ঠিক আছে, যদি আমরা দেখি যে দেখেন লং ডিরেকশনের মিডল স্ট্রিপের মিড স্প্যান, আমরা মিড স্প্যানে স্পেসিং পেয়েছিলাম কত, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই সংখ্যাগুলো একটু আমরা মাথায় রাখি। ঠিক আছে, যে মিড স্প্যানে হচ্ছে 8 ইঞ্চি, তারপর কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 4 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে কত 12 ইঞ্চি, মাঝখানে 8, কন্টিনিউয়াসে 4 আর ডিসকন্টিনিউয়াসে 12। এই যে মাঝখানে 8, কন্টিনিউয়াস প্রান্তে 4 আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে কত 12। এটা আমরা আগে এখানে লিখে দিলাম ছোট্ট করে। ঠিক আছে, তাহলে আমাদের আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে 4, 8, 12। ঠিক আছে, এই যে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রান্ত, এখানে আমার আসলে ড্র করা ইনকমপ্লিট আছে, এই যে এটা কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে আমরা আসেন একবারে কলাম স্ট্রিপেরটাও ঠিক করে দেই। সো দেখেন এখানে আছে 8 ইঞ্চি, তাই না? তো 8 কে 1.5 দ্বারা গুণ করলে কত হয়, 12 হয়। তাহলে দেখেন এখানেও 12, আবার এইখানেও 12, রাইট? আবার একই ভাবে এই যে 12, এই 12 কে আসলে 1.5 দ্বারা গুণ করলে কত হয়, 18 হয়, কিন্তু 18 তো আর দেওয়া যাবে না, তাই এখানে আমরা 12 দিলাম, আবার এখানেও 12 দিলাম। আচ্ছা, এবার আমরা আসি মিড স্ট্রিপের এই যে কন্টিনিউয়াস প্রান্তে, এখানে স্পেসিং দরকার হচ্ছে 4 ইঞ্চি। ওকে ফাইন, তাহলে 4 কে আমরা 1.5 দ্বারা গুণ করি, গুণ করলে 6 হয়। ঠিক আছে, তাহলে এখানেও 6, আবার এখানেও 6। তো তাহলে আমরা দেখেন প্রত্যেকটা স্পেসিং কিন্তু পেয়ে গেছি। মিড স্ট্রিপের মধ্যেও আমরা 3 রকম স্পেসিং পেয়ে গিয়েছি, আবার কলাম স্ট্রিপের মধ্যেও আমরা 3টা স্পেসিং পেয়ে গিয়েছি। ওকে ফাইন, তাহলে এখন আমরা কি করব, আমরা স্টিল প্লেসমেন্ট শুরু করব কোন জায়গা থেকে বলেন তো? মিডল স্ট্রিপের মিড স্প্যান থেকে, তাই তো? মিডল স্ট্রিপের মিড স্প্যান থেকে। তাহলে মিডল স্ট্রিপের মিড স্প্যানে স্পেসিং দরকার হচ্ছে 8 ইঞ্চি। এখন আমি একটা এক্সাম্পল দিব। দেখেন, আমি বলছিলাম যে প্রথমেই মনে মনে এই মাঝখানের স্পেসিং কে 2 দ্বারা গুণ করতে হবে এবং দেখতে হবে যে সেইটা এই 2 প্রান্তের স্পেসিং দ্বারা আসলে বিভাজ্য কিনা। ঠিক আছে, সো 8 কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 16 হয়, তাই না? 8 গুণে 16। এই 16 কি 12 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না কিন্তু। না স্যার। জি স্যার। আবার 16 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 16। ঠিক আছে, সো যেহেতু আসলে 12 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে আমরা আসলে এক্সট্রা টপ কিন্তু মিলাতে পারবো না, কারণ এখানে যদি আমরা একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক দেই, তাহলে সাপোর্টে যে ডিসটেন্স কত দাঁড়াবে, 24 ইঞ্চি দাঁড়াবে, সরি 16 ইঞ্চি দাঁড়াবে। 8 এর ডাবল 16 ইঞ্চিতে যে দাঁড়াবে, কিন্তু এখানে দরকার হচ্ছে 12 ইঞ্চি। সো আমরা কিন্তু এটা মেলাতে পারবো না আগের মতো। সো যেহেতু বিভাজ্য হচ্ছে না বা আমরা মেলাতে পারবো না, সেহেতু আমরা একটু অন্যভাবে চিন্তা করব আর কি। অর্থাৎ এখানে 16 ইঞ্চি আসছে, সো আমরা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যাতে এটা 12 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এখন 16 এর চেয়ে বড় সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হয় কত, 24 অবশ্যই, নাকি? 12 দুগুণে 24। তাহলে আমরা এমন ভাবে স্টিলটা বসাবো যাতে করে 24 তো আবার 4 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা এমন ভাবে স্টিলটা বসাবো যাতে করে সাপোর্টের কাছাকাছি এসে এই স্পেসিংটা হয় হচ্ছে কত, 24 ইঞ্চি। এখানেও হবে 24, আবার এখানেও হবে কত, 24। এখন আপনারা বলতে পারেন যে 24 ইঞ্চি যদি আমরা ডিসটেন্স পাইতে চাই, স্পেসিং পাইতে চাই সাপোর্টের কাছাকাছি, সাপোর্টের এখানে, তাহলে তো আসলে 12 ইঞ্চি পর পর স্টিল বসাই দিলেই হয়ে গেল, তাই না? অর্থাৎ 12 ইঞ্চি অল্টার ক্র্যাঙ্ক। কিন্তু সেক্ষেত্রে তো আবার 8 ইঞ্চি, এইটা তো আবার স্যাটিসফাইড হচ্ছে না, কারণ মাঝখানে তো আসলে স্পেসিং দরকার কত, 8 ইঞ্চি, এর থেকে বেশি তো আর দেওয়া যাবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এমন একটা অ্যারেঞ্জমেন্ট করব যাতে করে
মিড স্প্যানেও 8 ইঞ্চি স্পেসিং আমরা দিতে পারি, আবার সেটা সাপোর্টের কাছাকাছি এসে মানে 24 ইঞ্চি 24 ইঞ্চি হয়ে যায়। ঠিক আছে, সো এর একটা সম্ভাব্য সলিউশন হচ্ছে এরকম যে আমরা আগে দিচ্ছিলাম একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। ঠিক আছে, আর এখন আমরা কি করব, এখন দিব হচ্ছে দুইটা স্টেট একটা ক্র্যাঙ্ক। একটু চিন্তা করি যে যদি আমরা এইভাবে দেই স্টিলটা, যে আমরা দুইটা স্টেট বার দিলাম, এরপর দিলাম হচ্ছে একটা ক্র্যাঙ্ক বার, আবার দিলাম দুইটা স্টেট বার, আবার দিলাম একটা কি ক্র্যাঙ্ক বার, তাই না? তাহলে এখন দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে তাহলে ডিস্টেন্স কত হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 8 করে। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ মিড স্প্যানে স্পেসিং দরকারই হচ্ছে 8 ইঞ্চি। তাহলে যদি আমরা এইভাবে স্টিল গুলাকে বসাই, তাহলে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স কত এসে দাঁড়াচ্ছে বলেন তো? 16। 16 ইঞ্চি স্যার। না, 16 ইঞ্চি হচ্ছে না, একটু ভালো করে খেয়াল করেন। 24 স্যার, 24। 24 ইঞ্চি, 3 8 24। দেখুন যে হ্যাঁ, এখান থেকে এইটার ডিস্টেন্স কিন্তু 24 ইঞ্চি চলে আসছে, অর্থাৎ 8 8 8 3 8 24। এটা একটা খুব সিম্পল একটা সলিউশন, তাই না? আমরা মাঝখানে 8 ইঞ্চি রাখলাম স্পেসিং, একটা বার থেকে একটা বার 8 ইঞ্চি পরপরই বসাচ্ছি, কিন্তু দুইটা স্টেট একটা ক্র্যাঙ্ক এই অ্যারেঞ্জমেন্টে বসাচ্ছি। সেই কারণে সাপোর্টের কাছাকাছি এসে এই দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স কত এসে দাঁড়াচ্ছে, এটা 24 ইঞ্চিতে এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে যদি 24 ইঞ্চি হয় তাহলে আচ্ছা হ্যাঁ বলেন। স্যার এটা যেমন একটা ক্র্যাঙ্ক, দুইটা স্ট্রেট, আবার একটা ক্র্যাঙ্ক দিছি, তো আমাদের তো স্পেসিং 8 8 করে আসতেছে। এক্ষেত্রে কি স্যার দুইটা ক্র্যাঙ্ক দেওয়ার পর পর যদি আমরা দুইটা স্ট্রেট দেই ভুল হবে? দুইটা ক্র্যাঙ্ক দিব আমরা, তাই তো? পরপর, সেটাই কি বলতে চাচ্ছেন? আমরা পরপর দুইটা ক্র্যাঙ্ক দিব হ্যাঁ, 8 ইঞ্চি পর। মানে আচ্ছা, এটা কি fine। দেওয়া যাবে কিনা স্যার, যেহেতু আমাদের স্পেসিং তো সবগুলোই 8 ইঞ্চি করে আছে। এখন দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে, আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে পাশাপাশি দুইটা ক্র্যাঙ্ক বার দিবেন, তাই তো? পাশাপাশি যদি দুইটা ক্র্যাঙ্ক বার দেই সেক্ষেত্রে হ্যাঁ, মিড স্প্যানে 8 ইঞ্চি হচ্ছে স্যাটিসফাইড, কোনো সমস্যা নেই। আবার সাপোর্টের কাছাকাছি এসে কত হচ্ছে, 8 ইঞ্চি, তাই না? কিন্তু কিন্তু আপনি কি এখানে মেলাতে পারবেন বলেন? দুইটা ক্র্যাঙ্ক পাশাপাশি দিচ্ছেন, সাপোর্টের এখানে এসে স্পেসিং দাঁড়াচ্ছে 8 ইঞ্চি, কিন্তু এখানে দরকার তো 12 ইঞ্চি। এখানে তো আসলে 8 ইঞ্চি পর পর স্টিল দেওয়াটা তো আসলে অপচয় হবে, রাইট? রিইনফোর্সমেন্টের অপচয় হবে। তাহলে এটা কিভাবে মিলাবেন? ও আচ্ছা, জি স্যার, বুঝছি। ঠিক আছে, অর্থাৎ আমরা এমন ভাবে বসাচ্ছি যাতে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে ডিসটেন্স হয় 24 ইঞ্চি এবং এই 12 এবং 4 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তাহলে আমরা 8 ইঞ্চি পর পর আমরা বসাই দিলাম স্টিল এবং এখানে এসে হয়ে গেল 24 ইঞ্চি। এখন দেখেন দরকার হচ্ছে কত, 4 ইঞ্চি। তাহলে 24 ডিভাইডেড বাই কত, 4 6 4 6 24, 6 এর থেকে 1 বাদ দিব, অর্থাৎ 5টা এক্সট্রা টপ লাগবে এখানে। ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে ধরেন যে 24 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে এতটুকু কত, 24 ইঞ্চি। আমাদের দরকার কত, 4 ইঞ্চি। তাহলে আমরা কি করছি, আমরা 24 ডিভাইডেড বাই 4, আগে আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে 6 হচ্ছে এবং 6 থেকে আমরা 1 বাদ দিচ্ছি, অর্থাৎ 5টা এক্সট্রা টপ। তাহলে যদি আমরা 5টা এক্সট্রা টপ সমান পরিমাণ দূরত্বে আমরা প্রোভাইড করি, 1 2 3 4 5, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টিল থেকে প্রত্যেকটা স্টিলের ডিসটেন্স চলে আসবে কত, 4 ইঞ্চি। এই দেখেন 4 ইঞ্চি করে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 4 6 24। ঠিক আছে, ওকে। অর্থাৎ এখানে আমরা কি করছি, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে 5টা করে এক্সট্রা টপ দিচ্ছি, ব্যাস এতটুকুই পার্থক্য। আর এখানে আমরা কি করব তো বলা লাগবে না আশা করি। এখানে 24 ইঞ্চি স্পেসিং আছে আমাদের কাছে এবং দরকার হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ দিয়ে দিব, ব্যাস তাহলেই এটা হয়ে যাবে।
তাহলে এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো হচ্ছে এই যে এই মিডল স্ট্রিপ 124 ইঞ্চি এই জায়গাটুকুর মধ্যে আমরা এভাবে বসাবো। তাহলে আমরা আসি এবার কলাম স্ট্রিপে। কলাম স্ট্রিপ খুবই সহজ, দেখেন 12, 12 আর 6। আমরা মনে মনে মাঝখানের 12কে আমরা 2 দ্বারা গুণ করি, 12 দুগুণে 24। এই 24 কিন্তু 12 দ্বারা বিভাজ্য, আবার 6 দ্বারাও কিন্তু বিভাজ্য, 4 6 24। ফলে আমরা কিন্তু এখানে খুব সিম্পল অ্যারেঞ্জমেন্টে স্টিলটা বসাতে পারি, রাইট? একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, অর্থাৎ অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে কিন্তু স্টিলটা আমরা এখানে বসাতে পারি। তাহলে আমরা একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, এই অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাই দিলাম। কত ইঞ্চি পর পর? অবশ্যই 12 ইঞ্চি পর পর, কারণ আমাদের টার্গেট থাকবে সবার আগে মিড স্প্যানের স্পেসিংকে স্যাটিসফাই করা। তাহলে যদি আমরা 12 ইঞ্চি পর পর বসাই মিড স্প্যানে, তাহলে সাপোর্টে এসে কত হয়ে যাবে? ঠিক আগের মতো 12 দুগুণে 24 ইঞ্চি স্পেসিং তৈরি হবে। এবং সেইটাকে 6 ইঞ্চি বাড়ানোর জন্য আমরা কি করব? আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে 3টা করে এক্সট্রা টপ দিব, ঠিক আছে? দুটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে 3টা এক্সট্রা টপ দিলেই কিন্তু স্পেসিং হয়ে যাচ্ছে কত? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং একইভাবে এখানেও তৈরি হচ্ছে 24 ইঞ্চি, এবং সেই 24 ইঞ্চি স্পেসিংকে 12 ইঞ্চি বানানোর জন্য আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ দিয়ে দিচ্ছি। এন্ড ইট ইজ ভেরি সিম্পল, আমরা আগেও দেখে আসলাম। তাহলে একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে 3টা করে এক্সট্রা টপ কন্টিনিউয়াস প্রান্তে, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা করে এক্সট্রা টপ। এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো এই 62 ইঞ্চি এই জায়গাটুকুর মধ্যে, এবং এই পাশের 62 ইঞ্চি এই জায়গাটুকুর মধ্যে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আর কি স্টিল প্লেসমেন্ট। তাহলে লং ডিরেকশনে কিন্তু আমরা স্টিল প্লেসমেন্ট করে ফেলছি পুরা স্ল্যাবেই, মিড স্ট্রিপে এবং কলাম স্ট্রিপে। তাহলে এইভাবে আমরা আর কি পুরা স্ল্যাবে আমরা দুই দিকে রিইনফোর্সমেন্ট বসাই দিব, শর্ট ডিরেকশনও বসাবো এবং লং ডিরেকশনও বসাবো, ঠিক আছে? এবং আমি আপনাদের আর কি বোঝার সুবিধার্থে আরেকটু বলি, সেটা হচ্ছে হয়তোবা বিভিন্ন সাইটে দেখে থাকবেন যে 2 স্ল্যাবে রিইনফোর্সমেন্ট বসানোর পর সেটা দেখতে অনেকটা এরকম হয় যে চারপাশে উঁচু থাকে আর মাঝখানে থাকে কি নিচু, তাই না? মাঝখানটা কিন্তু নিচু থাকে। এর কারণটা খুবই স্বাভাবিক। এই যে কারণ চারপাশে আছে তো হচ্ছে চারপাশে কি আছে? চারপাশে আছে হচ্ছে এক্সট্রা টপ আর কি বেন্ট বারের উপরের অংশ। সো এই অংশগুলো অবশ্যই উপরেই থাকবে, তাই না? আর মাঝখানে কি আছে? মাঝখানে আছে শুধুমাত্র স্ট্রেট বার এবং বেন্ট বারের নিচের অংশ। তার মানে মাঝখানের অংশ অবশ্যই কি নিচুই থাকবে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? এখানেও সেম, দেখেন দুই কর্নারে আছে হচ্ছে কি মানে দুই কর্নারে বার আছে উপরের দিকে, আর মাঝখানে বার আছে কোথায়? স্ল্যাবের নিচের অংশে। দুই পাশে আছে উপরের অংশে, মাঝখানে আছে নিচের অংশে। লং ডিরেকশনও সেম, দুই পাশে আছে উপরের অংশে আর মাঝখানে আছে কি নিচের অংশে। এই কারণে এইটা যখন একসঙ্গে বসানো হয় তখন দেখতে অনেকটা আর কি আপনারা যেটা বললেন যে পুকুর বা যাই হোক, যে চারদিকে উঁচু মাঝখানে নিচু এরকম মনে হয় আর কি দেখে, ঠিক আছে? আর এই তো মোটামুটি। আর হচ্ছে আমি এই স্টিল চিহ্নিতকরণটা একটু বলে দেই সংক্ষেপে, যদিও এগুলো বারবার বলার আর কিছুই নাই। দেখেন শর্ট ডিরেকশনের স্টিলের সঙ্গে এই যে ABC এই সিম্বলের সঙ্গে কিন্তু লং ডিরেকশনের স্টিল কিন্তু মিলবে না, কারণ শর্ট ডিরেকশনে ছিল 12 মিলিমিটার বার আর লং ডিরেকশনে হচ্ছে 10 মিলিমিটার বার, ফলে সবই আসলে ডিফারেন্ট হবে। যাই হোক, সো প্রথমে আমরা এই যে ডি এইটাকে আমরা আগে চিহ্নিত করলাম, অর্থাৎ মিডল স্ট্রিপের মিড স্প্যানে আমরা আগে এই যে স্টিলগুলো এগুলোকে আগে আমরা চিহ্নিত করব। তাহলে আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম। দেখেন টোটালটা কিন্তু আমরা একটা অ্যারোর আন্ডারে আনতে পারছি না, কারণ এখানে একরকম অ্যারেঞ্জমেন্ট, দুটা স্টেট একটা ক্র্যাঙ্ক, আর এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আরেক রকম, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। ফলে এইটাকে আমরা একটু আলাদাভাবে দেখাচ্ছি মিড স্ট্রিপটাকে। তাহলে এই তিনটা স্টিলকে আমরা চিহ্নিত করলাম এবং এর নাম দিলাম হচ্ছে ডি, এবং বাইরে লিখে দিলাম যে ডি মানে কি? ডি মানে হচ্ছে 10 মিলিমিটার বার, 2 স্ট্রেট প্লাস 1 ক্র্যাঙ্ক at 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এর মানে হচ্ছে এই যে 8 ইঞ্চি পর পর বার বসবে। কোন অ্যারেঞ্জমেন্টে বসবে? এই অ্যারেঞ্জমেন্টে বসবে, দুইটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক।
আবার দুইটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, ঠিক আছে? ওকে, তাহলে এরপর হচ্ছে ই মানে হচ্ছে 10 মিলিমিটার at 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। এটা আসলে বলার কিছুই নাই, আমরা আগেও দেখছি। এরপরে হচ্ছে এক্সট্রা টপ চিহ্নিত করতে হবে এখন। ওকে ফাইন, তাহলে আমরা দেখেন একটা ব্যাপার যে এই প্রান্তে অর্থাৎ এই ডিসকন্টিনিউয়াস প্রান্তে, কিন্তু এটা ডিসকন্টিনিউয়াস প্রান্ত, এখানে কিন্তু দেখেন যে সব জায়গাতে একই অ্যারেঞ্জমেন্ট, দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা করে এক্সট্রা টপ, এখানেও তাই এখানেও তাই। তাই আমরা টোটালটাকে একটা অ্যারোর আন্ডারে আনলাম এবং এক্সট্রা টপ গুলাকে আমরা ফোঁটা দিয়ে চিহ্নিত করলাম এবং এই অ্যারো চিহ্নের নাম দিলাম হচ্ছে এফ, এবং বাইরে লিখে দিলাম যে এফ মানে কি 1 নচ টু 10 মিলিমিটার এক্সট্রা টপ ইন বিটুইন টু ক্র্যাঙ্ক। ঠিক আছে, এই তো হয়ে গেল। একইভাবে আমরা এফ এর পরে জি, ঠিক আছে, জি দ্বারা আমরা চিহ্নিত করলাম হচ্ছে 5টা এক্সট্রা টপ, দুইটা ক্র্যাঙ্কের মধ্যে 5টা এক্সট্রা টপ। আর এইচ দ্বারা আমরা কি চিহ্নিত করলাম? এইচ দ্বারা আমরা চিহ্নিত করলাম হচ্ছে দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে 3টা করে এক্সট্রা টপ। এই যে এতটুকু আর এতটুকু দুইটাই কিন্তু এইচ, ঠিক আছে? হ্যালো